এই বুঝে উঠতে না পারার একটা কারণ হচ্ছে মাস্টারমশাই হিসেবে আমার একটা আবেগ এখানে কাজ করছে। আসলে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়কালে ছাত্র শিক্ষকের সম্পর্ক যেভাবে আমরা তলানিতে নিজেরা নিজেদের দায়িত্বে নিয়ে এসে ফেলেছি, সেখান থেকে এই ধরনের অনুষ্ঠানগুলো যখন হয়, আর এই অনুষ্ঠানগুলোতে যখন সরাসরি ক্লাসরুমের বসা ছাত্র যুক্ত থাকে, তখন আমাদের মতন যারা একটু সেকেলে মাস্টারমশাই, তাদের কোথাও একটা মনের মধ্যে অন্য ধরনের অনুভূতি বারে বারে নাড়া দেয়। সৌম্যদেব মাইতি আমার MA ক্লাসের সরাসরি ছাত্র। ডক্টর সৌম্যদেব মাইতি আমার কাছে একটা সময় তার গবেষণার কাজের সূচনা করেছিল, এখনো অনেকে করে, গবেষণার কাজের সূচনা করে। জানি না বিগত দিনে যাদেরকে গবেষণা করিয়ে আমরা তৃপ্ত হয়েছি, আগামী দিনে যারা গবেষণা করবে তারা সেই তৃপ্তির জায়গায় আমাদের নিয়ে যেতে পারবে কিনা। এই ব্যক্তিগত এই যে চাওয়া পাওয়াগুলো ছাত্র শিক্ষকের মধ্যে কাজ করে সব সময়, আগামী দিনে সেগুলো কতটা সজীবতার সাথে আমরা টিকিয়ে রাখতে পারবো সেটা আমরা জানি না, নিজেরাও জানি না। কারণ এপিটে যারা থাকে আর ওপিটে যারা থাকে, যে যৌথ দায়িত্ব থাকে, যৌথ দায়বদ্ধতা থাকে, সেই যৌথ দায়বদ্ধতায় কেউ যদি তার দায়বদ্ধতা থেকে সরে যায়, তাহলে আরেকজনের কিছু করার থাকে। এবার কে সরে যাবে, কে থাকবে, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। এই কথাগুলো এই কারণে আমি বললাম, এই বই উদ্বোধনের সময় এই কথাগুলো না বললেও চলত, কিন্তু এইগুলো বলছি এই কারণে সময়টা আমাদের বিভিন্নভাবে প্রতিটা মুহূর্তে নাড়া দিচ্ছে। এই যে এক একটা দিন আমরা বাঁচি, এক একটা দিন আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তের একটা নতুন অভিজ্ঞতা আমাদেরকে পথ দেখায়। সুতরাং আমি গোড়ায় যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে এই বই প্রকাশ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এটাকে আপনারা কিভাবে নেবেন, কিভাবে নেবেন না, একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয়। আজকের এই যে দিনটা সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে আমরা করছি, এই অনুষ্ঠানটা করছি, সৌম্য রাজি হচ্ছিল না। আমি সৌম্যকে একটা কথা বলেছিলাম যে তোমার রাজি হওয়া না হয় আমার কিছু যায় আসে। কারণ ওই যে গোড়ায় বলছিলাম না, মাস্টারমশাইয়ের একটা জোর, সেটা কোন ছাত্রের উপরে দেখাবো, কোন ছাত্রের উপর দেখাবো না, সেটাও কিন্তু মাস্টারমশাইয়ের একদম ব্যক্তিগত বিষয়। সেই জোরের জায়গা থেকে আমি যখন ওকে বলেছিলাম, আমি জানি ওই কথাটা ফেলতে পারবে না, তখন ও রাজি হল। এবার এটা ইতিহাস বিভাগের একজন অধ্যাপকের বই প্রকাশ হচ্ছে, এইভাবে যদি আমরা দেখি, তাহলে আমি এই প্রতিশ্রুতিটা আমার এখানে যারা বিভিন্ন বিভাগের মাস্টারমশাই আছেন, আমি তাদের প্রত্যেককে বলেছি যে এটাতে এটা ভাবার কোনো কারণ নেই। সৌম্যর বই বেরিয়েছে, আমি তার মাস্টারমশাই বলে তার বইয়ের উদ্বোধন হচ্ছে, কিন্তু আপনাদেরও যদি কোনো সময় কোনো বইয়ের প্রকাশিত হয় এইভাবে, তাহলে আমরা কিন্তু একই ধরনের অনুষ্ঠান করতে আমরা চাই, আমরা এটা করতে চাই। এবার আপনারা আপনাদের বই বিক্রি করে যদি অন্য কোথাও অনুষ্ঠান করে ফেলেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আবার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনারা বই প্রকাশ হলে জানালে আমরা অনুষ্ঠানটা আমাদের এইখানে করব। কারণ এখানেও আমাদের যারা ছাত্রছাত্রী আছে, তারা আমাদের দেখে একটু অনুপ্রাণিত হোক, এটা তো চাই আমরা একই সঙ্গে। সুতরাং এইটা মাথায় রেখে আজকের এই অনুষ্ঠানটা এখানে করা। আমাদের এখানে আছেন, সৌম্যকে সরাসরি ক্লাসে পড়িয়েছেন অধ্যাপক লতুফি হোর, তিনি তার বই সম্বন্ধে হয়তো দু চার কথা আমাদের বলবেন। সৌম্যর কাজের বিষয় হচ্ছে, মানে বইটা যে টাইটেলে বেরিয়েছে,
আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন, মেদিনীপুর ও বাঁকুড়া জেলার নারী সমাজ। এই বইটা সম্বন্ধে দুটো চারটে কথা আমি একটু বলব। সেটা হচ্ছে এই, আপনার বইটা পরে যখন হাতে নেবেন দেখবেন এই বইটা 6টা অধ্যায়ে বিভক্ত হয়েছে। প্রথম দুটো অধ্যায়ে দুটো আন্দোলনের সর্বভারতীয় প্রেক্ষাপট এবং সর্বভারতীয় প্রেক্ষাপটের আলোকে কিভাবে স্থানীয়ভাবে মানে বাঁকুড়া এবং মেদিনীপুর জেলায় এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছে তাদের মতন করে, সেটা সৌম্য প্রথম দুটো অধ্যায়ে দেখিয়েছে। এবং তারপরের অধ্যায়গুলোয় দুটো আন্দোলনে দুটো জেলার নারী সমাজ কিভাবে এই আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল এবং এই আন্দোলনগুলোকে সচল রাখার ক্ষেত্রে পর্দার আড়ালে থেকে বা সামনে থেকে কিভাবে সহযোগিতা করেছিল, সেই বিষয়গুলো পরের দুটো অধ্যায়ে আছে। পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে এই যে মহিলারা সামনে থেকে বা আড়ালে থেকে যেভাবে এই আন্দোলনের কারিগরদের সহায়তা করছেন বা নিজেরা কারিগর হচ্ছেন, সবসময় সহায়তা করছেন নয়, অনেক সময় নিজেরাও আন্দোলনের কারিগর হিসেবে সামনের সারিতে এসে দাঁড়াচ্ছে। তো তাদের এই আন্দোলনে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন স্তরগুলো আছে, ভূমিকা নেওয়ার তো বহুমাত্রিকতা থাকে। কেউ অর্থ সাহায্য করে, কেউ লুকিয়ে বন্দুক যোগান দেয়, কেউ খাদ্য সংস্থানের চেষ্টা করে আন্দোলনকারীদের জন্য। এই যে সহায়তা করার যে বহুমাত্রিকতা, সেই বহুমাত্রিকতাটা সৌম্য খুব সুন্দরভাবে এই বইটাতে আলোচনা করেছে। এবার আমি সাহায্য করছি একটা আন্দোলনে, আমার প্রতি ব্রিটিশ রাজ খুব সদয় হয়ে ফুল ছুঁড়ছে, তা তো হতে পারে না। তাহলে ব্রিটিশ সরকার কিভাবে এই নারী সমাজ যারা এই আন্দোলনের অগ্রণী ভূমিকা নিচ্ছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের প্রতি কিভাবে নিপীড়ন, অত্যাচার এগুলো নামিয়ে এনেছিল, খুব সুন্দরভাবে এই বিষয়গুলো সৌম্যর বইতে আলোচনা আছে। তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলোর বাইরে গিয়ে আমি যদি একটু অন্যভাবে দেখি, সেটা হচ্ছে এই যে দুটো বড় আন্দোলন, আইন অমান্য, ভারত ছাড়ো, এই দুটো বড় আন্দোলনের একটা ওপরতলা কেন্দ্রিক চর্চা আমাদের সবসময় ইতিহাসে হয়েছে। অথচ আমরা এটা জানি যে ইতিহাস চর্চা মানে একমুখী নয়, ইতিহাস চর্চার একটা বহুমাত্রিকতা থাকে এবং সেই বহুমাত্রিকতাকে আমরা যারা ছোটখাটো ইতিহাস নিয়ে লেখাপড়া করি, তারা আমরা সবসময় এটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি। কারণ এই মর্যাদা দেওয়াটা একজন ইতিহাসের ছাত্রের বা ইতিহাসের গবেষকের কাজ। কারণ ইতিহাসকে যদি আমরা একরকম করে দেখতে শুরু করি, তাহলে এই যে বিপুল জনসাধারণ এবং সমাজের যে বিপুল অংশের মানুষ, অর্থনীতির যে নানা দিক, রাজনীতির যে নানা দিক, সংস্কৃতির যে নানা দিক, চিন্তা চেতনার যে নানা দিক, সেগুলোকে কিন্তু আমরা ধরতে পারবো না যদি আমরা ইতিহাসকে একদম একরকম করে চর্চা করার চেষ্টা করি। আর সমস্যা হচ্ছে, ইতিহাস এমন একটা বিষয়, তোমরা পড়তে পড়তে ক্লাসে দেখেছো যে একটা ঘটনাকে এক একজন মানুষ, এক একজন ঐতিহাসিক, তারা কতভাবে ব্যাখ্যা করছে। তাহলে এই যে কতভাবে ব্যাখ্যা করার এই যে ভাবনা, এই যে প্রবণতা, এটা আসে কোথা থেকে? এটা আসে কোথা থেকে? ওই বহুমাত্রিকতা এবং বহুস্বরের যে সাধনা, সেখান থেকেই আসে। ইতিহাস মানে বহুস্বর। এবার এই যে সর্বভারতীয় ক্ষেত্রে এই দুটো বড় আন্দোলন, যেগুলো গান্ধীজির নেতৃত্বেই মোটামুটি শুরু হচ্ছে, গান্ধীজির ডাকে শুরু হচ্ছে, শেষের আন্দোলনের সময় গান্ধীজি সরাসরি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না, কিন্তু তার ডাকে যে আন্দোলনগুলো শুরু হচ্ছে, এই ওপরতলা থেকে ইতিহাসকে দেখার এতকাল ধরে যে প্রবণতা আছে আমাদের বাংলায়, আমরা দেখছি খুব সাম্প্রতিককালে এই বড় বড় আন্দোলনগুলো, আগে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই বড় বড় আন্দোলনগুলোর স্থানিক মাত্রা কেমন ছিল এগুলো নিয়ে প্রচুর চর্চা হয়েছে, কিন্তু এখন আমরা দেখছি আমাদের ছাত্ররা, এটা আমাদের কাছে খুব গৌরবের, তারা
বাংলার এই বড় বড় আন্দোলনের যে স্থানিক অভিমুখগুলো কেমন ছিল সেইগুলো নিয়ে চর্চা করছে। এখানে সৌম্যর দাদা আছে, ও আমার এক সময় ছাত্র ছিল, ডক্টর শঙ্করদেব মাইতিও একটা কলেজে পড়ায়। ও যে কাজটা করেছিল সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন ও পূর্ব মেদিনীপুর। তাহলে এবং ঋত্বিক এখানে আছে মনে হয়, সেও আমার কাছে কাজ করেছে, সেও কিন্তু এই খুব সম্ভবত বাঁকুড়া জেলার ওপরে কিছু একটা কাজ করেছে। এবং এখানে অনেক গবেষক আছে, বসে আছে এখানে, তারা এই স্থানীয় ইতিহাস চর্চাগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। তাহলে এবার প্রশ্ন যে স্থানীয় ইতিহাসকে নিয়ে আমরা চর্চা করছি কেন? ওই যে কথাটা বলছিলাম, উপরতলা থেকে ইতিহাস চর্চার একটা বড় ঝোঁক হচ্ছে উপরতলার ডকুমেন্টস থেকে ইতিহাস লেখা। এবং উপরতলার ওই যে ডকুমেন্টস বা তথ্য ভান্ডার, সেই তথ্য ভান্ডার দিয়ে সবসময় সঠিক ইতিহাসটাকে নির্মাণ করা যায় না। একটা ইতিহাসকে দাঁড় করানো যায়, কিন্তু সঠিক ইতিহাসটাকে নির্মাণ করা যায় না বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন একদম স্থানীয় স্তরের একদম স্থানীয় ডকুমেন্টসগুলোকে নাড়াচাড়া করব, স্থানীয় ডকুমেন্টসগুলোকে যখন আমি দেখব, সেগুলোর ভিত্তিতে আমি যখন অন্য একটা ন্যারেটিভস তুলে ধরার চেষ্টা করব বা অন্য একটা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করব, তখন আমরা দেখব ইতিহাসের ছাত্র হিসেবে ওই ওপরের ব্যাখ্যার সাথে নিচের ব্যাখ্যা অনেক সময় মিলছে। তাহলে এই যে একই ঘটনার ইতিহাস চর্চা করতে গিয়ে একজন ওপর থেকে দেখছে, একজন নিচ থেকে দেখছে, এই যে না মেলা, এই না মেলাটাই হচ্ছে ইতিহাস চর্চার সাথে। এবং এই ক্ষেত্রগুলোকে আগামী দিনে যারা তুলে আনার চেষ্টা করবে, এখানে আমার আরেকজন গুণী ছাত্র আছে অর্ক, একটা গভর্নমেন্ট কলেজে পড়ায় এখন, ও যে চিন্তা চেতনার ইতিহাস নিয়ে ও গবেষণা করতে চায় আগামী দিনে, তাহলে এই চিন্তা চেতনার ইতিহাস চর্চা করারও কিন্তু রসদ কিন্তু এইভাবে স্থানীয় স্তরে লুকিয়ে থাকে। সেগুলোকে আমাদের দেখা বা বোঝার দরকার আছে। তাহলে আমি অনেকক্ষণ অনেক কথা বললাম। সৌম্যকে তার আগামী জীবন আরো সুখের হোক, এবং সৌম্যর যারা ছাত্রছাত্রী তারা সৌম্যকে দেখে অনুপ্রাণিত হোক, এবং অনুপ্রাণিত হয়ে সৌম্যর মতন মাস্টারমশাই হওয়ার চেষ্টা করুন, এইটুকু কামনা করে সৌম্যকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে, এবং তোমরা যারা এসছো এখানে স্যারের এই বই প্রকাশ অনুষ্ঠানে তোমরা যারা এসছো, তাদেরকে সবাইকে আবার একবার আমি ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।